ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার শিখতে যাচ্ছি টাস্ক 1 রাইটিংয়ের জন্য। স্পেশালি এগুলো আপনার কাজে লাগবে নন টাইম গ্রাফ, সাধারণত টেবল অথবা পাই চার্ট, যেখানে সময়ের সাথে সাথে মানের পরিবর্তনগুলো দেয়া থাকে না, যেমনটা লাইন গ্রাফে সাধারণত থাকে। তো এইরকম যে গ্রাফগুলো থাকে, টেবলের মাধ্যমে অসংখ্য তথ্য উপস্থাপন করা হয় বা পাই চার্টের মাধ্যমে পার্সেন্টেজ উপস্থাপন করা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আপনি কিভাবে বর্ণনা করতে পারেন একেবারেই শুদ্ধভাবে। তা আমাদের এই যে স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করি, তার একটা সুবিধা হলো আপনার কিচ্ছু করতে হয় না এবং আপনার ভুল করার কোনো ঝুঁকি থাকে না। কারণ কি, আপনি এটা শিখবেন, যে কোনো গ্রাফে আপনি ব্যবহার করবেন, প্রাসঙ্গিক যে কোনো গ্রাফে আপনি ব্যবহার করবেন, শুধুমাত্র স্ট্রাকচারের কালার করা অংশগুলো গ্রাফ দেখে দেখে আপনার পরিবর্তন করতে হবে, যা ক্লাস 6-7 বাচ্চাও পারবে। আর সেন্টেন্সে কেন ভুল হবে না, কারণ পুরো সেন্টেন্সটা কিন্তু আমি তৈরি করে রেখেছি, আপনি শুধুমাত্র মানগুলো পরিবর্তন করে দেবেন। এই সেন্টেন্সটা এতটাই পাওয়ারফুল এবং এত স্ট্রং একটা সেন্টেন্স, যেখানে একই সাথে আপনার বাক্যের মধ্যে সুপারলেটিভ স্ট্রাকচার থাকবে, কম্পেয়ার হয়ে যাবে এবং অবশ্যই একটা অনেক ভালো মানের কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা তৈরি করব। ওভারঅল লেখার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এছাড়াও যে কোনো প্রাসঙ্গিক জায়গায় এই স্ট্রাকচারটা আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে দুইটা পাই চার্ট দেখাচ্ছি, যেখানে একটা পাই চার্টে দেখানো হয়েছে যে মালয়েশিয়ান হাউস হোল্ডে কোন খাতে কত পার্সেন্ট ব্যয় করা হয় এবং একই জিনিস জাপানিজ হাউস হোল্ডে কতটুকু কোন খাতে কত পার্সেন্ট ব্যয় করা হয়। এখন আমরা যে কাজটা করব, এই স্ট্রাকচারটা কই ব্যবহার করব, যে কোনো একটা পাই চার্টের মধ্যে অথবা যে কোনো একটা ডাটা টেবলের মধ্যে, যেখানে হাইয়েস্ট ভ্যালু অথবা লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে, এরকম একটা ক্যাটাগরির কথা বলবো। তারপরে এই ক্যাটাগরিতে অন্যান্য সাবজেক্টের কি অবস্থা, সেটা আমরা একই বাক্যের মধ্যে বলে দেব। তো দেখুন, এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি মালয়েশিয়ান হাউস হোল্ডের কথা চিন্তা করি, তাহলে তারা সর্বোচ্চ পরিমাণ 34% ব্যয় করেছে হাউজিংয়ে। আর হাউজিংয়ে জাপানিজদের অবস্থান হচ্ছে তারা মাত্র 21% ব্যয় করেছে। এখন এই কথাটাকে কিভাবে আমি সাজিয়ে লিখতে পারি, দেখুন এখানে একটা স্ট্রাকচার আছে। ইন এক্স মানে আপনি যে সাবজেক্টের কথা বর্ণনা করছেন, যেমন আমরা মালয়েশিয়ান হাউস হোল্ডের কথা বর্ণনা করছি, তাহলে ইন এক্সের জায়গায় লিখলাম ইন মালয়েশিয়ান হাউস হোল্ডস। তারপরে দেখুন দ্য গ্রেটেস্ট অথবা দ্য হাইয়েস্ট, দুটার মধ্যে যে কোনো একটা সিনোনিম, আপনি হাইয়েস্ট ভ্যালুর জায়গায় গ্রেটেস্টও বলতে পারেন। আর যেহেতু আমরা লয়েস্ট বর্ণনা করছি না, সুতরাং তো লয়েস্ট এখানে দেবো না। যদি লয়েস্ট ভ্যালু এইভাবে বর্ণনা করি তাহলে লয়েস্ট দেব। তো আমার 3টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড চুজ করতে হবে। তো আমি এখানের মধ্যে চুজ করলাম দ্য গ্রেটেস্ট। ওকে, তাহলে লিখলাম দ্য গ্রেটেস্ট। এখানে দেখুন প্রপোর্শন অফ, তো এখন পার্সেন্টেজটা কিসের, স্পেন্ডিংয়ের, ব্যয়ের, তাহলে এখানে দিলাম আমি স্পেন্ডিং। এখন এই যে হাইয়েস্ট প্রপোর্শন অফ স্পেন্ডিংটা কোন খাতে হয়েছে, এটা হচ্ছে সি মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাফ অনুযায়ী সেটা হচ্ছে 34% হাউজিংয়ে। তাহলে আমরা বললাম ওয়াজ অন, আমার স্ট্রাকচার থেকে আসলো ওয়াজ অন, আর সি এর জায়গায় আমি বসিয়ে দিলাম হাউজিং। দেখুন আপনি কিন্তু জাস্ট 3টা শব্দ এখন পর্যন্ত করেছেন। দেখুন আমি কমা রেখেছি, আপনাকে অবশ্যই এখানে কমা ব্যবহার করতে হবে। দেখুন এখানে আছে হুইচ দিয়ে আমি বাক্যকে কমপ্লেক্স করে ফেললাম, রিপ্রেজেন্টেড -% অফ দ্য টোটাল। তাহলে কত পার্সেন্ট, n% অফ দ্য টোটাল, এখানে n%টা হচ্ছে 34%, তাহলে 34% অফ দ্য টোটাল। আবার বাক্যকে আমি আরেকটা সাবঅর্ডিনারি ক্লজ যোগ করছি, এখানে দিলাম কমা, ওয়াইল ইন মানে আপনি অন্য যে সাবজেক্টের কথা বর্ণনা করছেন, একই জিনিস হাউজিংয়ে জাপানিজরা কতটুকু করেছে, তাহলে লিখলেন ওয়াইল ইন জাপান। যদি হয়তো ইন্ডিয়া, তাহলে লিখতেন ওয়াইল ইন ইন্ডিয়া। তো যাই হোক, জাপান। দ্য ফিগার ফর দিস ক্যাটাগরি, এখানে আমি একটা প্রোনাউন ব্যবহার করলাম আমার কোহেরেন্স বাড়ানোর জন্য। দিস ক্যাটাগরি মানে ওই হাউজিং ক্যাটাগরি। ওয়াজ জাস্ট, তারপরে জাপানে কত ছিল আমরা দেখতে পাচ্ছি 21%, তাহলে ওয়াজ জাস্ট 21%। তাহলে ধরুন আমরা রেনাল্টের কথা বর্ণনা করতে যাচ্ছি। তো এই গ্রাফটা আসলে হচ্ছে যে ইউকেতে 4টা কোম্পানি আছে, গাড়ির কোম্পানি, তারা অ্যাডভার্টাইজ করার ক্ষেত্রে মোট 5টা
খাতে তারা বা ক্যাটাগরিতে ব্যয় করেছে এবং সেখানে কে কত মিলিয়ন ডলার কোন ক্যাটাগরিতে ব্যয় করেছে তার একটা পরিসংখ্যান এই টেবিলের মধ্যে দেয়া আছে। তো আমরা রেনাল্টকে যেহেতু টার্গেট করেছি, রেনাল্টেরটা বলবো, তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে যে রেনাল্টের সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালু বলার জন্য। আমরা যথারীতি সর্বোচ্চটাই বলি, সর্বনিম্ন ভ্যালুটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রথমে আমরা কি করব যে আইডেন্টিফাই করে নেব যে রেনাল্টের ব্যয়গুলোর মধ্যে সর্বোচ্চ তারা ব্যয় কোন খাতে বা কোন ক্যাটাগরিতে করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সবচেয়ে বেশি 59 মিলিয়ন ডলার টেলিভিশনে ব্যয় করেছে, টেলিভিশনে অ্যাডভার্টাইজ করতে ব্যয় করেছে। তাহলে আমরা এটা একটু মাথায় রেখে সামনের দিকে আগাচ্ছি। তাহলে দেখুন আমরা ইন এক্স মানে যে সাবজেক্টের কথা বর্ণনা করছি সেই সাবজেক্ট। তাহলে ইন দ্য এক্সপেন্সেস অফ রেনাল্ট ইন এক্সের পরিবর্তে দ্য হাইয়েস্ট, গ্রেটেস্ট অর লোয়েস্ট, আমরা জাস্ট হাইয়েস্ট নিলাম, দ্য হাইয়েস্ট। এখন দেখুন এটা টাকা পয়সার হিসাব, এখানে নাম্বার হবে না, অ্যামাউন্ট হবে, হ্যাঁ, মানি আনকাউন্টেবল নাউন, তাই আমরা দিলাম দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ স্পেন্ডিং। ওকে, এরপরে ওয়াজ অন, আগের মতোই স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ অন। এখন কোন ক্যাটাগরিতে তারা হাইয়েস্ট ব্যয় করেছে? টিভিতে, তাহলে দিয়ে দিলাম টিভি। আমি গ্রাফ থেকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র দেখুন কালার করা ওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করছেন। এরপরে দেখুন উইচ ওয়াজ অ্যান, উইচ ওয়াজ, তো তারা কত মিলিয়ন ডলার ব্যয় করেছে? 59 মিলিয়ন ডলার্স। তো আমরা এন এর জায়গায় ওই সংখ্যাটা বসিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে ছিল ওয়াই ইন ওয়াই। ওয়াই মানে হচ্ছে যে বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা, এখানে বাকি তিনটার ক্ষেত্রেই আমি বর্ণনা করে দিচ্ছি। আমি স্ট্রাকচারটাকে জটিল করলাম না, Y1, Y2, Y3 দরকার নাই, বা XYZ এরকম করার আর কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি মনে রাখবেন যেহেতু এখানে সাবজেক্ট বেশি, আমি কমা দিয়ে সবগুলান কথাই লিখবো এখানের মধ্যে। তাহলে আমি লিখলাম ওয়াই ইন দ্য এক্সপেন্সেস অফ, এখানে ইনটা ছোট হাতের হবে, এক্সপেন্সেস অফ এই যে তিনটা সাবজেক্টের নাম রবার, ভক্সহল অ্যান্ড সিটিরিজিন, এই তিনটার নাম লিখলাম। তারপরে কমা আছে, আমিও কমা দিলাম। তারপরে দ্য ফিগার অফ দিস ক্যাটাগরি, দিস ক্যাটাগরি মানে কি, ওই যে টিভির ক্যাটাগরিতে তাদের এই ফিগারটা কত, তারা কতটুকু ব্যয় করেছে। তো এখানে আমি কি দিলাম, ওয়ার, আগে ছিল ওয়াজ, এখন হচ্ছে ওয়ার, কারণ এখন সাবজেক্ট বেশি কিন্তু তিনটা না, প্লুরাল হলে ওয়ার ব্যবহার করতে হয়। ওয়ার 45, 65 অ্যান্ড 70 মিলিয়ন ডলার্স রেসপেক্টিভলি। ধারাবাহিকভাবে আমি সবগুলো মান বলে দিলাম। এই স্ট্রাকচারগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু কমন সেন্স ব্যবহার করতে হবে, কারণ টেন্সের পরিবর্তনটা আপনার প্রশ্ন দেখে এটা আপনার বুঝতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাস্ট থাকে, তাই আমি ওয়াজ ওয়ার আমার স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি। কিন্তু ধরুন কোনোভাবে প্রেজেন্টের কোনো টেবিল দেওয়া থাকলো, সেক্ষেত্রে তো আপনি ওয়াজ ওয়ার ব্যবহার না করে ইজ বা আর ব্যবহার করতে হবে। যেমন এই যে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অতীতের একটা সালের জন্য, সুতরাং এখানে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করছি। এরকম প্রাসঙ্গিক খুঁটিনাটি পরিবর্তনগুলো আপনারা নিজেই করতে পারবেন। তাহলে এটা খুবই ভালো একটা স্ট্রাকচার ছিল। আমি আশা করি এই স্ট্রাকচারটা আপনি ব্যবহার করবেন আপনার রাইটিংয়ে, এবং পরবর্তী পর্বে আরও কিছু স্ট্রাকচার নিয়ে আমি হাজির হব, কিভাবে একটা ক্যাটাগরিতে বিভিন্ন সাবজেক্টের অবস্থা বা ফিগারটা কি তা আমরা বর্ণনা করতে পারি। তো সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।